আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নাটোরের লালপুরে বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইশাহাক আলী সহ ১৭ জন জেল হাজতে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী শিশু সহ আরও ১৩ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যশোরে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু। বরিশাল বিভাগের ৫ জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১১০ জন। এবং চট্টগ্রামে জামাইকে হত্যার ঘটনায় শ্বশুর ও শ্যালক সহ ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জের ছেলেকে হত্যার অভিযোগে বাবা মা আটক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইশাহাক আলী সহ ১৭ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। দুপুরে এজাহারভুক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য নেতাদের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন। চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী শিশু সহ আরও ১৩ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্তবর্তী দিয়ে তাদের পুশিন করা হয়। বর্তমানে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন। তাদের মধ্যে ১২ জন নড়াইল ও একজন যশোরের বাসিন্দা বলে জানা গেছে। পুশিন করা ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রে ইটভাটা শ্রমিক এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তাদের কেউ কেউ ১৫ থেকে ২০ বছর আগে ভারতে যান। এই নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখনো পর্যন্ত ১৪৫ জনকে পুশিন করেছে ভারত। নতুন পুশিন হওয়া ১৩ জন ছাড়া বাকি সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যশোরে করোনা ভাইরাসে আবারও একজনের মৃত্যু হয়েছে। গত রাতে যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুদিনে জেলায় ২ জনের মৃত্যু হল। মারা যাওয়া ইউসুফ আলীর বয়স ৪৫ বছর। তার বাড়ি জেলার মনিরামপুর উপজেলার মাহমুদ কাটি গ্রামে। তিনি প্রথমে শ্বাসকষ্ট এবং কিডনি জটিলতা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে ১৪ জন চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আরও ৩ জন করোনার সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এর ফলে এলাকা জুড়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন অচল এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কিট শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে পরীক্ষা নিরীক্ষা। দ্রুত কিট না আসলে করোনা পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের করোনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বিভাগের ১০ জেলায় গত ৩ দিনে ৭ রোগী শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৫ জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। নতুন করে আক্রান্তের মধ্যে বরিশালে ২২, বরগুনায় ৬৩, পটুয়াখালী ১২, ভোলায় ৩ ও ঝালকাঠিতে ৪ জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অফিসার হিসেব মতে ডেঙ্গুতে ৬ জেলায় এই পর্যন্ত প্রাণ গেছে ৮ জনের এবং আক্রান্ত ৩,১৮৫ জন। এদিকে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৭৭০ জন। চট্টগ্রামে জামাইকে হত্যার ঘটনায় শ্বশুর ও শ্যালক সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। ঘটনার দায় স্বীকার করে এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত হানিফের শ্বশুর ও শ্যালক। বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে ৩ বছরের ছোট্ট শিশু হাবিবা। অবুঝ শিশুটি বারবার খুঁজছে তার বাবা মাকে, কিন্তু কদিন আগে তার বাবা হানিফ খুন হয়েছেন নিজের শ্বশুরবাড়িতেই, আর সেই খুনের অভিযোগে আসামি হয়ে জেলে বন্দী তার মা। তাই সবচেয়ে আপন দুজনকে দেখতে না পেয়ে বারবার কাঁদছে মেয়েটি। ২০১৮ সালে সংসার শুরু হানিফ ও আখি দম্পতির। কিছুদিন পার হওয়ার পর শুরু হয় পারিবারিক কলহ। এর মাঝেই জন্ম হয় হাবিবার। ২ বছর আগে আলাদা হয়ে যায় হাবিবার বাবা মা। এরপর হানিফের নামে নারী নির্যাতন মামলা করে পরিবার। তবে গেল ১৫ জুন হঠাৎ করেই হাবিবার অসুস্থতার কথা শুনে হানিফ মেয়েকে দেখতে আসেন শ্বশুরবাড়িতে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হানিফের শ্বশুর তাকে ছুরিকাঘাত করেন। প্রাণে বাঁচতে হানিফ দৌড় দিলে বাড়ির সামনের রাস্তার উপর ফেলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আসলে পূর্ব থেকে তো তাদের মধ্যে আসলে পারিবারিক কলহটা আমরা জানতে পারছি, যেটা দীর্ঘদিনের। তাদের কাছে হয়তো পুরো পরিকল্পনা ছিল সে আসলে তাকে মানে ঘটনার মধ্যে কিছু একটা ঘটনা ঘটাবে। তখন আরিফ মোল্লার পকেটে ছিল দেশি সোরা, ওই সোরা দিয়ে সে তারা ঘায় মারে এই ভিকটিমকে। তো ঘায় মারার ভিকটিম ওখান থেকে বাঁচার জন্য তখন ওখান থেকে পালিয়ে চলে আসে, মানে পালাতে চেষ্টা করে। তো পিছন থেকে তাকে ধাওয়া দেয় খোরশেদ মোল্লা, আরিফ মোল্লা এবং আরিফ মোল্লার বন্ধু হচ্ছে বাবু। এই তিনজন তাকে ধাওয়া দিয়ে ওই উপর্যপরি ওই একটা গলা চিপে নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গায় হচ্ছে তাকে সোরাঘাত করে এবং ওখানে মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে পালিয়ে যায়। হানিফকে নির্মমভাবে হত্যা করায় বিস্মিত তার পরিবার। এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ওদের বিয়ে আজকে প্রায় 7 বছর হয়েছে। 7 বছরের মধ্যে আমরা ওর একটা 3.5 বছরের মেয়ে আছে। আমরা চেয়েছিলাম মেয়েটাকে দিকে তাকিয়ে যেন ওদের সংসারটা টিকে। তারপরে পরপরই ওর উপরে কয়েকবারই হামলা করেছিল ওর শ্বশুরবাড়ির লোকজন। খুন করেছে এমনভাবে, এতগুলি 18টা ছুরির গায়ে, একটা সাপলের গায়ে এগুলি দিয়া। আমি চাই খুনির ফাঁসি। গত 15 জুন চট্টগ্রামের বাইজিদ থানাধীন মাঝেরঘোনা এলাকায় ঘটে চাঞ্চল্যকর ও নির্মম এই হত্যাকাণ্ড। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা মাকে আটক করেছে পুলিশ। গত রাতে তাদেরকে লালখা এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন নিহত জনির বাবা করুণা সরকার এবং মা অনিতা রানী সরকার। জিজ্ঞাসাবাদে তারা জনি হত্যার কথা স্বীকার করেছে। এর আগে ড্রেন থেকে জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। চড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জাতীয় মাছ ইলিশ। এমনকি মৌসুমে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়াতে সক্রিয় একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারকে মূল্য নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। এর উদ্যোগের সাথে ক্রেতারা একমত হলেও একে অবাস্তব বলছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। টানা 58 দিন নিষেধাজ্ঞার পর বঙ্গোপসাগর ও এর মোহনা সংলগ্ন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। মৌসুম শুরুর আগে স্থানীয় বাজারগুলোতে দেখা মিলছে প্রচুর ইলিশের। এতে উচ্ছ্বসিত জেলেরা, তবে দাম ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে সক্রিয় রয়েছে সিন্ডিকেট। এক দোকান এক দাম, এক দোকানে সেম মাছ ধরুন 700 গ্রাম 800 গ্রাম মাছগুলা এক দোকানে আছে 1600 টাকা, এক দোকানে 1400 টাকা, এক দোকানে 1500 টাকা। যেহেতু জিআই প্রোডাক্ট হিসাবে সরকার এটা ঘোষিত করছে, তাহলে এটার দামও সরকারিভাবে এটা নির্ধারণ করা উচিত। ব্যবসায়ীদের দাবি সিন্ডিকেট নয়, চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। চাঁদপুর মাছঘাটে কোনো সিন্ডিকেট নাই, এখানে নিলামে। আর আমরা যত নিলামে না বিক্রি করেন, আমরা বাইরে থেকে চাঁদপুর মাছটা আমদানি হবে না। 30 জন আড়তদারের সমতুল্য মাছ আসলে 100 জন আড়তদারের এখানে মূল্যমূল্য করে ওপেন টেন্ডার হয়, যে বেশি পায় হে নেয়। ইলিশ সংগ্রহের আনুষঙ্গিক খরচ বিবেচনা করে মূল্য নির্ধারণ হলে সবার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এই পণ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাম নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। আমাদের চাঁদপুর সহ বাংলাদেশের প্রায় 10-12টা জেলাতে ইলিশ ধরা পড়ে এবং সেখানেও ক্রয় বিক্রয় হয়। আমরা মনে করেছি যে চাঁদপুরে যদি আমরা ইলিশের দাম সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা ঠিক করে দিই, তাহলে এই ইলিশটা তখন অন্য জেলায় গিয়ে বিক্রয় হবে। সেই জন্যই আমি আসলে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি তারা যেন মানে এই ইলিশের যে বাজার মূল্য
এটা যাতে কোনো সিন্ডিকেটের খপ্পরে না পড়ে, এটা যেন অতি উচ্চ মূল্য না হয়, সেটার জন্য তারা হয়তো একটা মেকানিজম বের করে। এদিকে জেলা প্রশাসনের প্রস্তাবের সঙ্গে ভিন্ন মত জানিয়ে মৎস্য ব্যবসায়ী সমিতি বলছে, পচনশীল পণ্যে মূল্য নির্ধারণ সম্ভব নয়। আসলে এভাবে মূল্য নির্ধারণ উদ্যোগ না নিয়ে ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা গত 3 বছর যাবৎ গ্র্যাজুয়ালি দেখছি ইলিশের উৎপাদন কিন্তু কমছে। তো ইলিশের উৎপাদন কেন কমছে এই বিষয়ে সরকারের আরো গবেষণা করা উচিত। ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির তাগিদ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, কাপড়, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড সংলগ্ন বিহারি কলোনিতে শুরু হওয়া এই অভিযানে আটক করা হয় 2 অবাঙালি নারী মাদক বিক্রেতাকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল তারা। বগুড়ায় বিমান বাহিনীর 65তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। বিতরণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে বিমান বাহিনীর 16 জন এবং নৌবাহিনীর 1 জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। এতে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে সম্মানজনক মফিজ ট্রফি অর্জন করেন 65তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার AKM শওকতুল্লাহ। সহকারী বিমান বাহিনী প্রধান ও বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান নিয়ে খুলনার দাকব উপজেলার নলিয়ানে তারুণ্যের উৎসব শীর্ষক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধা বঞ্চিত প্রায় 2 শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অবৈধ সংযোগ ব্যবহার করে কারখানা পরিচালনার অভিযোগের ব্রাহ্মণবাড়িয়ার চুনের একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার নয়নপুর এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাকরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কোনো রকম অনুমোদন ও বৈধ সংযোগ ছাড়াই কারখানাটি পাথর পুড়িয়ে দীর্ঘদিন ধরে চুন উৎপাদন করে আসছিল। এতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার। অভিযানকালে কারখানাটির মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম এবং তার ছেলে ইমরানের বিরুদ্ধে দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষক আবু হানিফা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে হামলার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে যৌথ বাহিনী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সতেরো বছরের অবহেলিত রামগড় লেক পরিষ্কারে নেমেছে বিএনপি। রামগড় উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন ডাব্লিউ বর্ণের আকৃতির লেকটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল। রামগড় পৌর এবং উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী লেকটিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। গত 2 দিন ধরে চলছে এই কার্যক্রম। রামগড় লেক একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরের আওতাধীন শস্য গুদামগুলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং ডিজিটালাইজেশন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হলো আঞ্চলিক কর্মশালা। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের সদস্য ASM গোলাম হাফিজ। শস্য গুদাম আধুনিকীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর ফাতেমা ওয়াদুদ সহ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
সোনালী আশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ এই স্লোগান নিয়ে মাদারীপুরে অনুষ্ঠিত হলো পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা। উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াদিবা সাবাব। সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচি এবং উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৭৫ জন পাট চাষী কর্মশালায় অংশ নেন। চাষীদের ফল চাষে উদ্বুদ্ধ করতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ফল মেলা। কুমিল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি প্রাঙ্গণে এই মেলা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাড়ি কুমিল্লার পিএসও ডক্টর মোহাম্মদ ইকবাল ফারুক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আউব মাহমুদ। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।